প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রতন তালুকদার লাইভে। আসলে আমরা যে আমেরিকার সঙ্গে একেবারে এমন আষ্টেপৃষ্ঠে বেঁধে গেছি, তার অনেক আলামত পাওয়া যাচ্ছে। যদিও আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, টক শোতে একেবারে গরম, হাতাহাতি মারামারি পর্যায়ে পর্যন্ত হয়। বাংলাদেশের টক শোতে এগুলি হয় এবং মানুষ নাকি এগুলি খুব এনজয় করে। আর টক শো যারা করে তারাও বোধহয় মনে করে যে ঝগড়া বিবাদ, তর্কাতর্কি, বিতর্ক একেবারে হাতাহাতি পর্যায়ে গেলে পরে হয়তো আরো বেশি লোক দেখবে, ভিউয়ার বাড়বে। এটাই হইতে পারে, এটা সম্ভবত হইতে পারে এই কারণেই, কারণ বাংলাদেশের টেলিভিশনের যে মান আর যে ধরনের প্রোগ্রাম, খুব বেশি যে মানুষ আকৃষ্ট হয় তা নয়। মানুষের একটা আগ্রহ সবচেয়ে বেশি টকশো নিয়েই, এবং এই টকশোতেই এই সমস্ত নিয়ে কথাবার্তা হয়। তবে সর্বশেষ যে বিষয়টা, সেটা হলো যে এই যে আমেরিকার সঙ্গে চুক্তির পরে আবার আমেরিকার 250তম স্বাধীনতা দিবস নিয়ে বাংলাদেশে অনুষ্ঠান, সেটি নিয়ে আজকে কথা বলবো। স্বাধীনতা দিবস 250তম, অত্যন্ত গৌরবের ইতিহাস আওয়ামী লীগ, আমেরিকার ইতিহাস। কিন্তু এই আমেরিকার স্বাধীনতা দিবস আমেরিকান এম্বাসির তত্ত্বাবধানেও হইতেই পারে, পৃথিবীর সব দেশেই হয়। সব দেশেই ডিপ্লোম্যাটরা বিভিন্ন তাদের দেশের জাতীয় দিবসগুলি পালন করে। যেমন আমাদের যে দূতাবাসগুলি আমেরিকাতে রয়েছে, লন্ডনে রয়েছে, অস্ট্রেলিয়ায় রয়েছে, ভারতে রয়েছে, চায়নায় রয়েছে, তারাও কিন্তু আমাদের জাতীয় দিবসগুলি পালন করে। এমবেসিতে হোক, মিশনে হোক, তারপর সেখানে বিদেশিদেরকেও দাওয়াত দেওয়া হয়, তারাও আসে। এটাই কিন্তু প্রথা এবং এটাই চলে। কিন্তু আমাদের দেশের জন্য আরো একটু অতি উৎসাহ, আর উৎসাহটা এবার একেবারে বিপদ সীমা লঙ্ঘন করেছে। কেমন? বাংলাদেশের জাতীয় সংসদ, পবিত্র স্থান, এই জাতীয় সংসদ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান সমস্ত কিছুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব। এবং জাতীয় সংসদ যে প্রতিষ্ঠানটি, সেটি একটি রাষ্ট্রের যে নির্বাচিত সরকার থাকে, সেই সরকারের হৃৎপিণ্ড, অন্য অর্থ মেরুদণ্ড বলা যেতে পারে জাতির। জাতির মেরুদণ্ডকে সোজা করে হাঁটতে হলে জাতীয় সংসদকে ভূমিকা রাখতে হয়, এবং সেই ভূমিকায় আমরা আমাদের আত্মপরিচয়ের ঠিকানা খুঁজে পাই, স্বাধীনতা, সার্বভৌমত্বের শক্তি পাই। সেই পবিত্র জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, বাংলাদেশের জাতীয় সংসদ থেকে 10,000 মাইল দূরে আমেরিকা। সেই আমেরিকার আজ থেকে 250 বছর আগের স্বাধীনতা দিবস, সেটা আমরা জাতীয় সংসদ প্লাজায় করছি। আগেই বলছি, আমেরিকান পৃথিবীর যে প্রান্তেই থাকুক, আমেরিকানরা তাদের জাতীয় দিবস, স্বাধীনতা দিবস তারা করবে, যেমনটি আমরাও বিভিন্ন দেশে করি। তাই বলে আমেরিকার স্বাধীনতা দিবস আমাদের জাতীয় সংসদের, আমাদের বুকের উপর দাঁড়িয়ে আমেরিকানদেরকে করতে হবে, বা আমাদের করতে হবে তাদের সহযোগী হয়ে, এটা আমাদের মেরুদণ্ডহীন জাতির একটি উদাহরণ তৈরি করা হলো। জিনিসটা না হলেও হতো। কার চাপে পড়ে? আমেরিকা চাপ দিয়েছে? প্রধানমন্ত্রীকে কে কনভিন্স করেছেন? নিশ্চয়ই প্রধানমন্ত্রীর অনুমতি নিতে হয়েছে।
তাহলে ঠিক আছে, প্রধানমন্ত্রী 17 বছর ব্রিটেনে ছিলেন, আগামী থেকে ব্রিটেনের স্বাধীনতা দিবসগুলি ওইখানে পালন করা হোক। মুক্তিযুদ্ধে আমাদের ভারত সাহায্য করেছে, মুক্তিযুদ্ধে ভারতের সে করা হোক। আমরা আমাদের দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, তো সৌদি আরব মুসলমানদের সবচেয়ে বড় পবিত্র স্থান, সৌদি আরবের জাতীয় দিবসগুলি আমাদের জাতীয় সংসদে পালন করা হোক। হবে, হওয়া যায়, করা যায়, সবকিছুই সম্ভব। হয়তো আমেরিকান দিয়ে শুরু হয়েছে। প্রিয় দর্শক, এর পিছনে রহস্য অনেক। ওই আমরা স্বাধীন থাকতে চাই, কিন্তু আমাদেরকে যদি কালকে আমেরিকা বলে 20 কোটি লোকের 18 কোটিকে ভিসা দেওয়া হবে, আমেরিকা এসে বলে সবাই রেডি। কিন্তু আবার এই 20 কোটি লোক যদি আমেরিকাকে বলে যে আমাদের দেশটি নিয়ে যাও, তারা কিন্তু নেবে না। আমেরিকা কিন্তু বাংলাদেশে যুদ্ধ করতে যাবে না। এই যে আমরা ভারত যুদ্ধের ভয় দেখাই, ভারতকে যদি বলা হয় বাংলাদেশকে নিয়ে যাও, ভারত কিন্তু বাংলাদেশকে নেবে না, গ্যারান্টি নেবে না। বাংলাদেশের মতন বুঝা কোনো দেশ নেবে না, কারণ বাংলাদেশ বুঝা, বাংলাদেশ ট্রাবল, বাংলাদেশ কোনো সুস্থ মানুষের জন্য নিরাপদ জায়গা নয়, যে বাংলাদেশ নিয়ে বিদেশিরা যা ভাবে আমরা বাংলাদেশে বসে তার ঠিক বিপরীতটুকু ভাবতে পারি। প্রিয় দর্শক, আমেরিকার স্বাধীনতা দিবস আমরা যারা আমাদের নিউ ইয়র্কেই তো 5 লক্ষ বাংলাদেশি রয়েছে, অনেকে অনেক অনেক বছর ধরে আমেরিকান নাগরিক। আমেরিকাতে স্বাধীনতা দিবস উপলক্ষে বহু ঘটনা, বহু ধরনের অনুষ্ঠান, বিশাল ছুটি। এই 4th জুলাইকে অবলম্বন করে আমেরিকাতে বাংলাদেশিদের অনেক অনুষ্ঠান হয়। পশ্চিমবঙ্গের বাঙালিদের বিশাল বড় কনভেনশন হয়, যেটাকে বঙ্গ সম্মেলন বলে খ্যাত। বাংলাদেশি কমিউনিটিতে জুলাই স্বাধীনতা দিবস নিয়ে মাতামাতি কম হয় না, কারণ আমরা এখন আমেরিকায়, আমাদের প্রজন্ম তাদের দেশ, এটা আমরা যারা আমেরিকান নাগরিক আমাদের দেশ সেটা দীর্ঘদিন যারা আমেরিকায় বসবাস করে তাদেরও দেশ এটা। স্বাভাবিকভাবে তারা আমেরিকার স্বাধীনতা দিবস পালন করবে, সবকিছুই করবে। এই দেশে থেকে এই দেশের নুন খেয়ে গুণ গাইতে হবে, এটাই নিয়ম। কিন্তু আমেরিকা এমন বাক স্বাধীনতার দেশ, এখানে বসে কিন্তু আবার সমালোচনাও করা যায়। আমেরিকার সমালোচনা করা যায়, প্রেসিডেন্টের সমালোচনা করা যায়, সিস্টেমের সমালোচনা করা যায়, রাজনীতির সমালোচনা করা যায়, মানবাধিকার নিয়ে কথা বলা যায়, সব করা যায়। আমরা অনেকেই হয়তো ভয়ে বলে না, সেটা অন্য জিনিস। কিন্তু আমেরিকা, এই যে ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট, ট্রাম্পের যথেষ্ট পাগলামি রয়েছে। আবার এই ট্রাম্পেই কিন্তু আমেরিকানদের মন এমন ভাবে জয় করেছে, মেক আমেরিকান গ্রেট এগেইন, যেটা তার মেন স্লোগান, যেটা তার বলা যেতে পারে তার নির্বাচনী ইশতেহারই বলা যেতে পারে। যে থিম কে সামনে রেখে ট্রাম্প মানুষের মন জয় করেছিল নির্বাচনের জন্য প্রথমবার বা দ্বিতীয়বার, সেটি প্রধান স্লোগানটাই ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন। অনেকেই দ্বিমত পোষণ করে, হয়তো ডেমোক্রেটরা দ্বিমত পোষণ করতেই পারে। অনেকেই ট্রাম্পের বিরুদ্ধে অনেক বিক্ষোভ হয়, অনেক ধরনের বিক্ষোভ, অনেক নগ্ন বিক্ষোভও হয় পর্যন্ত, অনেকে অ্যারেস্ট হয়, সবকিছু হয়, সবই হচ্ছে শান্তিপূর্ণ ভাবে, সব হচ্ছে। আমাদের দেশের মতো শামা বলে যে কি কি গালিগালাজ করা হয়, এই ধরনের বিক্ষোভ এখানে হয় না। এখানে এরকম গালিগালাজ হয় না। আমেরিকাটা কথায় কথায়
কিছু কিছু গালি বলে, কিন্তু কখনোই সে সমস্ত গালি তারা পাবলিকলি বলে না। আমেরিকাতে অনেকগুলি প্রচলিত গালি দুজন তিনজন আড্ডা দিচ্ছে, কথা বলছে, সেটা এক দুজনে বলতেই পারে, কিন্তু তারা কখনোই পাবলিকলি এই সমস্ত গালি মুখ দিয়ে উচ্চারণ করবে না। আর আমাদের দেশে 24-এর যে বিপ্লব হলো, ছাত্র বিপ্লব, এই বিপ্লবের পরে যে সমস্ত গালিগালাজ আমরা শুনছি, আর যেগুলি এখনো যে ধারাবাহিকতা চলছে, লজ্জা। বাংলাদেশের জন্য লজ্জা, বাঙালি সংস্কৃতির জন্য লজ্জা, আমাদের কৃষ্টি সাহিত্য সংস্কৃতি, তার জন্য লজ্জা বলা যেতে পারে। কিন্তু তাদের নির্লজ্জ, তারা লজ্জা নেই, তারা এখনো বলে যাচ্ছে, এখনো তারা বিভিন্ন কথাবার্তা বলে যাচ্ছে, এক একজন এক এক কথা। এবং খুব ভাবতে অবাক লাগে, শিল্প সাংস্কৃতিক জগতের শিক্ষিত মানুষগুলি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলি, তাদের মুখ দিয়েও পর্যন্ত এ সমস্ত গালি কথা শোনা যায়। আর ওরা আবার স্কুলের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এরা আমাদের ছাত্রদেরকে পড়াশোনা করে, তারা আমাদের ছাত্রদের অভিভাবক, শিক্ষাগুরু। আর এই শিক্ষাগুরুই তাদেরকে শিখাচ্ছে সা, ড্র 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 মা, এই সমস্ত গালি। প্রিয় দর্শক, এই প্রসঙ্গে পরে আসছি। আবার একটু বলে রাখি যে এই যে আমাদের স্বাধীনতা দিবস, আমেরিকান স্বাধীনতা দিবস দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদের, কি উৎসাহে, কেন ও কার প্রেসারে, কে প্রেসার দিয়েছে? আমেরিকান এমবাসি বলেছে যে এটা ওইখানেই করতে হবে। আর যদি আমেরিকান এমবাসি বলে থাকে, তাহলে সেটাই মানতে হবে কেন? বা আমেরিকান এমবাসি তাদের স্বাধীনতা দিবস তারা কোথায় করবে? তাদের জন্য তাদের বিশাল কি বলে দূতাবাস রয়েছে, তারা সেখানে করতে পারে। ঢাকা শহরে হল ভাড়া করে তারা করতে পারে। তাদের জাতীয় সংসদে যেতে হবে কি কারণে? আমরা যারা আমেরিকায় থাকি, আমাদেরকে কি ক্যাপিটাল হিল, ওয়াশিংটনে ক্যাপিটাল হিলে বাংলাদেশের 26শে মার্চ স্বাধীনতা দিবস করতে দিবে? বা আমরা কি এই দুঃসাহস করব? কিন্তু এখন বাংলাদেশে হচ্ছে যে গরিবের বউ সকলেরই বাবি, আমাদের মানতে হবে এই প্রবাদটুকু। আমেরিকা বলছে, আমেরিকা কিছু বললে তো আমরা অজ্ঞান হয়ে যাই। আর সর্বনাশ, আমেরিকা শ্বেতাঙ্গ মানুষগুলি, দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত, তাদের ভিসার জন্য আমরা কোটি টাকা ব্যয় করি আমেরিকা যাওয়ার জন্য। তো আমেরিকান স্বাধীনতা দিবস আমাদেরকে করতে হবে। প্রধানমন্ত্রী তিনি সেটার সম্মতি দিলেন কেন? এখন আসুন কেন, আমি আমি একটি টকশো শুনতেছিলাম, একজনে বলতেছিল যে ভাই, এই প্রধানমন্ত্রীকে কে কনভিন্স করলো? উনি উনি নিশ্চয়ই জানে, উনি বলতে চাচ্ছেন না। বললো যে মাসুদ কামালকেও দেখলাম, যে প্রধানমন্ত্রী মাসুদ কামাল সাংবাদিক, উনি যে ওই যে তার কথা অনুষ্ঠানে কথা বলতেছিলেন, সেখানেও তিনি দেখলাম, বললাম যে প্রধানমন্ত্রীকে কেন মানে কে কনভিন্স করলো যে দক্ষিণ প্লাজায় করার জন্য? মাসুদ কামাল কি জানে না? নিশ্চয়ই জানে। মাসুদ কামাল তার ডাম না, মাসুদ কামাল নিশ্চয়ই জানে, উনি বলতে চায়নি। আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে মাসুদ কামাল কিন্তু কথাটা বলেছে, আমেরিকান সিটিজেন ডক্টর খলিলুর রহমান 25 বছর আমেরিকায় ছিলেন। যদিও তিনি বলেন না যে তিনি মিথ্যা কথা বলেন, তো সবসময় মিথ্যা কথা বলেন, ওই আরেক ধান্দাবাজ বাটপার। তারেক রহমানকে কে কনভিন্স করছে? তারেক রহমানকে কনভিন্স করছে খলিলুর রহমান। খলিলুর রহমানকে তারেক রহমানের সাথে ঢুকাইছে কে? ইউনূস। যে খলিলুর রহমান উপদেষ্টা হওয়ার পর বিএনপি বিরোধিতা করেছিল, সেই খলিলুর রহমান বিএনপির পররাষ্ট্র সচিব। বাবা যায়, বিএনপিতে পররাষ্ট্র সচিব হওয়ার মতো যোগ্য ব্যক্তি ছিল না। এর আগে বিএনপি খালেদা জিয়া যখন পররাষ্ট্রমন্ত্রী বানাইলো, বিভিন্ন সময় কাউকে কি হায়ার করে নিয়েছিলেন কোথাও থেকে, বা কোনো টেকনোকোটায় করে নিয়েছিলেন? না, তারেক রহমানকে নিতে হয়েছে ইউনূস এবং আমেরিকা। কেন? তারেক রহমানের সঙ্গে যখন দেখা করতে যান ডক্টর ইউনূস লন্ডনে, খলিলকে না নেওয়ার জন্য বিএনপি থেকে অফিসিয়ালি বলা হয়েছিল, খলিল এবং আরো এক দুজনকে। কিন্তু ডক্টর ইউনূস বড়ই জিদি,
তিনি বরং বিএনপি যাদেরকে বলেছিল না নেওয়ার জন্য, তিনি তাদেরকে নিয়েই লন্ডন গিয়েছিলেন। যাই হোক, আসছে তো খলিলুর রহমান। চুক্তিটার জন্য কে 3 দিন আগে যে চুক্তিটা হলো নির্বাচন হলো 12 তারিখে, চুক্তি হলো কবে? 9 তারিখে ফেব্রুয়ারি। চুক্তিটা কে করলেন? আমাদের খলিলুর রহমান সাহেব। খলিলুর রহমান আমেরিকার প্রতিনিধি হিসেবে সরকারে বাংলাদেশে কর্মরত, সোজা কথা। তো ওই খলিলুর রহমান যে চুক্তি করলেন, চুক্তির আস্তে আস্তে তো আমরা চুক্তির মানে এই যে চুক্তি একটা বিশাল মানে ধরা যাক, ধরে নেন চুক্তি একটা বাস্কেটটা সিল করা। বাস্কেটের ভিতরে কি আছে আস্তে আস্তে বেরোবে। ওই আপনি যখন ওই যে কিছুদিন আগে বেরোলো না আমেরিকাতে মানে রাশিয়ার থেকে তেল কিনতে গেলে আমেরিকার অনুমতি লাগবে। চায়নার সঙ্গে যে ডিল করেছে সবগুলো ডিল চীনে, চীন কি বুঝে না? সব বুঝে। আর সবগুলি ডিল আপনি কি মনে করেন তারেক রহমান যে করে এসেছে সবগুলি ডিল সে করতে পারে, মানে সবগুলি বাস্তবায়ন করতে পারবে? নিশ্চয়ই না। উত্তর হলো না, 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 পারবে না। কিন্তু করতে হলো কেন? চায়না ওই সুযোগটি নিয়েছে, কারণ চায়না পরবর্তীতে এই ডিলের সূত্র ধরে ঝামেলা বাজানোর চেষ্টা করতে পারে। আমেরিকা, ভারত, চায়না একটা টেনশন তৈরি হইতে পারে, বাংলাদেশকে নিয়ে একটি বড় ধরনের গেম শুরু হইতে পারে। কারণ চায়নার সঙ্গে ডিল স্বাভাবিকভাবেই প্রতিবেশী ভারত নেবে না, নেয়নি হয়তো। ভারতের ডিপ্লোমেসিটা খুব সাইলেন্ট ডিপ্লোমেসি। ভারত কিছু বুঝে না, হয়ে যাচ্ছে তা নয়, কিন্তু ইগনোর করছে তা নয়, কিন্তু ভেতরে ভেতরে ভারত তার ডিপ্লোমেসিকে ঠিকই এগিয়ে নিয়ে যায়। তাই যাই বলছিলাম যে চায়নার সঙ্গে যে চুক্তিগুলি, এক প্রকৃত অর্থে চুক্তি না, এগুলি এক ধরনের সমঝোতা, মৌ বলা হয় এগুলিকে। তো এইগুলিকে কার্যকরী করতে হলে আমেরিকা লাগবে, ভারতও লাগবে। আবার এটা চায়না জানে না, চায়নাও জানে। চায়না খুব ভালো করেই জানে এই যে মৌ বা সমঝোতা যেগুলি হচ্ছে, এই সবগুলিকে ইমপ্লিমেন্ট করতে গেলে আমেরিকার সঙ্গে তাদের বিবাদ হবে, আর্গুমেন্ট হবে, বিতর্ক হবে। ভারতের সঙ্গে অল্প বিস্তর হবে। ভারত হয়তো খুব বেশি ওপেন রিয়েক্ট করতে যাবে না তাদের ডিপ্লোমেসির কারণেই, কিন্তু আমেরিকার ডিপ্লোমেসি অনেকটা, ভারতের ডিপ্লোমেসি যেমন সাইলেন্ট, আমেরিকান ডিপ্লোমেসি কিন্তু একটু অ্যাগ্রেসিভ। আর এখানে চায়না তার খুব বলা যেতে পারে দড়ি মাছ নাচুই পানি সেইভাবে ইনভলভ হইতে চায়, কারণ চায়নার একটাই দান্দা। কি দান্দা? মানি, মানি, ইনভেস্ট। সারা পৃথিবী জুড়ে চায়না জালের মতো বিছিয়েছে পয়সা, সেই আফ্রিকা থেকে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা থেকে ইউরোপ, এক কথায় সারা পৃথিবীতে চায়নার পয়সার বিস্তার। তাই চায়না স্বাভাবিকভাবেই বাংলাদেশে ইনভেস্ট করবে, নেপালেও করেছে। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটি কথা বলি। আমরা প্রতিদিন শুনি না ইন্ডিয়ান চায়না বর্ডারে সে দখল করে ফেলছে, নিয়ে গেছে, তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, সে আর্মিরা হাতাহাতি করছে, মারামারি করছে, কাটাকাটি করছে করছে বলে না? অথচ টেনশন তাদের মধ্যে আছে না? নিশ্চয়ই আছে। অথচ এই দুটো দেশ পরস্পরে বাণিজ্য, তাদের যে ব্যবসা বাণিজ্যের ইতিহাস শুনলে আপনার চোখ কপালে উঠবে।
বিলিয়ন্স 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 অফ ডলারের ব্যবসা উইদিন ইন্ডিয়া অ্যান্ড চায়না। ইন্ডিয়ার কম বৈষম্য রয়েছে, বাণিজ্যের অনেকটাই বৈষম্য রয়েছে এই কারণেই যে চায়নার থেকেই ইম্পোর্ট ইন্ডিয়ার সবচেয়ে বেশি করতে হয়। আমার যদি ভুল না হয় নাম্বারটা হয়তো আমি কাছাকাছি পর্যন্ত যেতে পারবো, অন্তত 130-135 বিলিয়ন ডলারের বিজনেস হয় চায়নার সঙ্গে ইন্ডিয়ার। আবার ইন্ডিয়ার সঙ্গে চায়নার বিজনেসটা হয়তো 35 থেকে 40 বিলিয়নের মতো। অর্থাৎ চায়না বিজনেস করছে প্রায় 3 গুণ বেশি ইন্ডিয়ার চেয়ে। এই জন্য বললাম যে বাণিজ্যিক বৈষম্য, কিন্তু ওই বৈষম্য তাদের থাকবেই, এই বৈষম্য থাকবে। অনেক জিনিস আছে যে জিনিসটা হয়তো ইন্ডিয়া থেকে চায়নার প্রয়োজন নেই। আবার অনেক জিনিস আছে যে যে জিনিসগুলি চায়না ইন্ডিয়া থেকে তাদের নিতে হয়, এই জন্য তারা নিতে হয় নেয়। তো এখন বলুন, সারা দুনিয়াতে মানুষে মনে করে না যে রাজনৈতিক টেনশন, এরা একে অপরের শত্রু? আদর শত্রু নয় তারা, সবই রাজনীতি, দিস এ পার্ট অফ পলিটিক্স। বাংলাদেশের এই তারেক রহমানের সফর এবং এই যে সমঝোতাগুলি স্বাক্ষরিত হলো, সেগুলিকে পুরোপুরিভাবে কার্যকর করতে হলে আমেরিকার প্রয়োজন পড়বে। ওইটাই আমেরিকার সঙ্গে চুক্তি। আর কি চুক্তি? গার্মেন্টস, ইউনো, আপনারা জানেন যে গার্মেন্টস এর সুই থেকে সুতা তোলা যা লাগে সব আমেরিকা থেকে আনতে। বিমান কেনা হবে, বোয়িং অলরেডি, বোয়িং এর অর্ডার। আমাদের এতগুলি বোয়িং প্রয়োজন আছে কিনা? আমাদের বিমান একটা হিউজ লস প্রজেক্ট। বিমানকে প্রাইভেট সেক্টরে বহুত আগে ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু এই বিমানকে সরকার ধরে রেখেছে, প্রত্যেকটি সরকার। এই বিমান কোম্পানি যেখান থেকে কিনা হয় সেটা হলো বোয়িং কোম্পানি, আমেরিকার পৃথিবীর সবচেয়ে বিগেস্ট কোম্পানি, তাদের কাছে কিনতে হবে। আমরা বিমান আমেরিকা থেকে না কিনে এয়ারবাস ফ্রান্স থেকে কিনতে পারি, কিন্তু হবে না, কিনতে হবে আমেরিকা। আস্তে, এই জন্য বললাম যে এই যে বাসবে ঢাকা, মানে জিপ লাগানো, মানে চেন লাগানো বাস্কেটের ভিতর থেকে আস্তে আস্তে সব বেরোবে। আর এই জন্যই এই চুক্তির নামে আমেরিকা মোটামুটি ভাবে আমাদেরকে সব দিক থেকেই, সেই স্থলবন্দর থেকে শুরু করে বিমান, সীমান্ত, আজকে এই যে করিডোর নিয়ে কথাবার্তা হচ্ছে, এখানে কি কারণে? ওইখানে মায়ানমারে, ওইখানেও একটা ফ্যাসিলিটি আমেরিকা চায়। সেন্ট মার্টিন নিয়ে কথা কেন, সেখানেও তারা চায় তাদের উপস্থিতি। এই সবগুলি মিলিয়ে ঝিলেই কিন্তু চুক্তি, এবং এই চুক্তির ভিতর থেকে আস্তে আস্তে সবকিছু বেরোবে। আর এই ধারাবাহিকতায় প্রভুদেরকে খুশি করার জন্য দক্ষিণ প্লাজায় সংসদের আমেরিকার স্বাধীনতা দিবস, আমেরিকাও তাদের স্বাধীনতা দিবসের তাৎপর্যকে দেশের সাধারণ মানুষের মনে একটি দাগ কেটে যাওয়ার মতন স্মরণীয় একটি অনুষ্ঠান করার জন্য ওই স্থানটি তারা বেছে নিয়েছে, এবং জানে যে এটা মিডিয়া কভারেজ আসবে, এবং এটাও জানে যে তারা আলোচনা করবে, যে আজকে আমরা আলোচনা করছি, সেই আলোচনা প্রপাগান্ডা আলোচনা হচ্ছে। অনেক কিছু মানুষ জানতো না, এখন জানছে। টকশোতে আলোচনা হচ্ছে দেশে, ইউটিউবাররা কথা বলছেন, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠছে, বিভিন্নভাবেই আলোচনা হয়। তো সেই জন্যই বলছিলাম যে আমাদের দেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের একটি স্বাধীন জাতীয় সংসদ রয়েছে। সেই জাতীয় সংসদের পবিত্র ভূমিতে দক্ষিণ প্লাজায় আমেরিকাকে স্বাধীনতা দিবস করে দেওয়ার জন্য কি একান্তই প্রয়োজন ছিল? তারেক রহমান সাহেব, তিনি কি একবারও ভেবে দেখবেন না? বা উনাকে যে খলিলুর রহমান বুদ্ধি দিয়ে, আমি সরাসরি কথা পছন্দ করি, আমি নিশ্চিত, 100 ভাগ নিশ্চিত, তারেক রহমানকে কনভিন্স করার জন্য আমেরিকান এম্বাসির একজন ব্যক্তি
যাকে কনভিন্স করা যায়। আমি আমেরিকান এম্বাসির একজন ব্যক্তি বলছি, খলিলুর রহমানকে, তাদের এই লোক সে, তাকে বাংলাদেশে রাখাই হয়েছে এজন্য, আমেরিকান পারপাস সার্ভ করার জন্য। এই কারণেই আজকে বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অনেক মন্ত্রীরা সেখানে গিয়েছেন, জামাতের আমির গিয়েছেন, জামাতের আমির তুষামোদ একটু করে ফেলেছেন, বলছেন যে কদিন আগে মাত্র আমেরিকা যুদ্ধ করলো ইরানের সঙ্গে, শিশু থেকে শুরু করে স্কুলের ছাত্রী, প্রধান প্রধান নেতা সবগুলির মেরে ফেললো ইসরায়েলকে সাথে নিয়ে। সেখানে আমি অবাক হলাম, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি ধন্যবাদ জানালেন এই যুদ্ধ ইসে করার জন্য, মধ্যস্থতা করার জন্য। আমেরিকা তো কোনো মধ্যস্থতা করেনি, আমেরিকাকে অন্যরা চাপ দিয়ে মধ্যস্থতায় বাধ্য করে যুদ্ধকে থামানো হয়েছে। এখন এই গ্রামাটিক্যাল ইস্যুগুলি যদি আমাদের ডাক্তার সাহেব শফিকুর রহমান সাহেব না বুঝেন, করার তো কিছু নেই, তিনি তো আমাদের বিরোধী দলের নেতা। বিরোধী দলের নেতা, সরকারি দলের নেতা সবাইকে যে হুমড়িকে আমেরিকার 250তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ঝাঁপিয়ে পড়ে, তাহলে বুঝতে হবে আমরা মেরুদণ্ডহীন জাতি। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।